নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় যার যেটা ঘর। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। ওপরওয়ালা নতুন জাল বিস্তারে মগ্ন হয়েছেন সেটা তখনও বুঝিনি। বিপর্যয়ের ধাক্কায় হকচকিয়ে গেছিলাম। ইউনিভার্সিটি থেকে একটু বেলায় ফিরে বাড়ির রাস্তার মোড় ঘুরেই দেখি আমাদের দোরগোড়ায় দুটো অচেনা গাড়ি দাঁড়িয়ে। আর বাড়িতে পা দিয়েই হতচকিত। বাবা চোখ বুজে শুয়ে আছেন। দুজন ডাক্তার গভীর মনোনিবেশে তাঁকে পরীক্ষা করছেন। অদূরে মুখ চুন করে দাদা বৌদি দাঁড়িয়ে, তাদের পাশে সুনন্দ বোস। আমি এসে বোবা একেবারে। বাবাকে পরীক্ষা করার পর নিজেদের মধ্যে আলোচনা করলেন ডাক্তার দুটি। বুঝলাম করোনারি স্ট্রোক হয়েছে বাবার, তবে ডাক্তারদের মতে মাইল্ড অ্যাটাক। এ অবস্থায় হাসপাতালে নেওয়া যাবে না, তার দরকারও নেই। বাড়িতেই খুব সাবধানে রাখতে হবে। সুনন্দ বোসের দিকে চেয়েই ব্যবস্থাপত্র বুঝিয়ে দিলেন তাঁরা। আমরা যেন বাইরের লোক। ওই লোকের সঙ্গেই ডাক্তাররা চলে গেলেন। আধ ঘন্টার মধ্যে সুনন্দ বোস এক গাদা ওষুধপত্র নিয়ে সোজা আবার দোতলায় উঠে এলো। দাদা বৌদিকে সেগুলো বুঝিয়ে দিয়ে চলে গেল। ইতিমধ্যে একটু সুস্থির হয়ে ঘটনা শুনেছি। বিকেলের দিকে বাবা বেশি রকম অস্থির হয়ে পড়তে বৌদি প্রথমে দাদাকে ফোন করেছিল, পায়নি। তারপর মন্তুদার বাড়িতে ফোন করে জেনেছে ছর্দি বা মন্তুদা কেউ বাড়িতে নেই। অমরদার ফোন নম্বর জানার জন্য বাবার ঘরে এসে দেখে বাবা অজ্ঞানের মতো হয়ে গেছে। দিশেহারা বৌদি কি করবে ঠিক করে উঠতে পারছিল না। হঠাৎ দেখে ও বাড়ির সামনে সুনন্দর গাড়ি দাঁড়িয়ে। ছুটে গিয়ে তাকেই ধরে এনেছে। তারপর যা করার ছোটাছুটি করে সুনন্দই করেছে। সন্ধ্যের আগে বাড়ি ভরপুর। দিদি, অমরদা, ছর্দি, মন্তুদা, কাকারা, কাকিমারা, খুড়তুতো ভাই বোনেরা অনেকেই চলে এসেছে। যে দুজন ডাক্তার এসে বাবাকে দেখে গেছেন তাঁরা বড় ডাক্তারই যখন, পরামর্শ করে তাঁদের হাতেই বাবাকে রাখা স্থির হল। কেবল মন্তুদা একটু খুঁতখুত করতে লাগলো। বড় ডাক্তার হলেও সব থেকে বড় ডাক্তার তো নয়। রাত 8টা, 8:30 তখন। আত্মীয় পরিজনেরা অনেকেই আছে তখনও। সিঁড়িতে পায়ের শব্দ শুনে এগিয়ে এলাম। উঠে আসছে সুনন্দ বোস। আমাকে দেখে দাঁড়িয়ে গেল। কেমন? বললাম, ভালোই। নেমে চলে গেল। অসময় উপকার করেছে, এরকম উপকারের দরুন কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু নির্ভেজাল কৃতজ্ঞ বোধ করছিলাম কিনা সন্দেহ আছে। লোকজন চলে যেতেই বৌদিকে জিজ্ঞাসা করলাম, ওই যে ডাক্তার এলো, ওষুধপত্র এলো, তুমি টাকা দিয়েছ? সংকুচিত মুখে বৌদি জবাব দিল, মাসকাবারে দেব ভেবেছি ভাই, এখন তো হাতে তেমন নেই। শুনে আমার গা জ্বলে গেল। কিন্তু ও বেচারি বা করবে কি? আমি সোজা নিজের ঘরে এসে ট্রাঙ্ক খুললাম। ঠাকুরমার দেওয়া আর এমনিতে জমানো নিয়ে ট্রাঙ্কে আমার 1000 টাকা আছে। সেসব নিয়ে বৌদির হাতে দিলাম। সব কাল দিয়ে দেবে, 1 পয়সাও ফেলে রাখবে না। আরও লাগবে হয়তো। বাবার বক্সে আমার নামে একটা পাস বই আছে। ঠাকুমা মারা যাবার পর সেটা হয়েছে। যতদূর জানি ওতে 1000 টাকা জমেছে এখন। বাবা হাতে কখনো টাকা এলেই যেমন করে হোক তার থেকে কিছু বাঁচিয়ে ওতে রাখেন। নিজের শরীর খারাপ, তাই টাকাটা জমা দেবার জন্য প্রায় প্রত্যেকবারই টাকা আর পাসবই শুদ্ধ আমাকে ব্যাংকে পাঠিয়ে দেন। ফিরে এলে প্রতিবারই বলেন, ওটা তোর কাছেই থাক না। আমি রাখি না। মনে মনে ঠিক করলাম 2-1 দিনের মধ্যেই ওটা বাবার বাক্স থেকে বার করে নিয়ে চিকিৎসার খরচ চালাবো। তার দরকার হলো না। দিন কয়েকের মধ্যেই বাবা অনেকটা সুস্থ হয়ে উঠলেন। আর তার কার্ডিয়াক থেকে শুরু করে যা কিছু হইচই করার সবই মন্তুদা করল।
আমার সেই 1000 টাকা থেকে তাকে টাকা দিতে গিয়ে বৌদি মন্তুদা ছর্দি দুজনেরই ধমক খেয়ে মরল। গত 7 দিনের মধ্যে রোজই সুনন্দ বোস একবার করে অন্তত বাবার খবর নিতে এসেছে। বাবা শোবার ঘরেই বসেছে। বাবা তার সঙ্গে আস্তে আস্তে গল্প করেছেন। অসময়ে সে কত উপকার করেছে সেই কথা বলেছেন। বৌদিকে ডেকে একদিন তাকে 1 পেয়ালা চাও করে দিতে বলেছেন। অবশ্য চায়ের জন্য সে বসে থাকেনি, না না করে তার আগেই উঠে চলে গেছে। কিন্তু এ কদিন কৃতজ্ঞতার বদলে আমার দুর্বোধ্য অসহিষ্ণুতাই প্রবল হয়ে উঠছিল কেন? এই হৃদ্যতা অভিসন্ধিশূন্য ভাবতে পারছিলাম না কেন? সেদিন সকালের দিকে ঘরে ঢুকেই দেখি ওই মূর্তি বসে। সঙ্গে সঙ্গে কি যেন হলো আমার। বাবাকে বললাম, আজ কিন্তু সকাল থেকে অনেকের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছো। সকালের মধ্যে 2 দফা বাবার উকিল বন্ধুরা এসেছিলেন ঠিকই। বাবা বাধা দেওয়ার আগেই সুনন্দ উঠে দাঁড়ালো। বাবাকে বলল, বেশি কথা বলা ঠিক নয় কিন্তু। আমার দিকে ফিরল। আমি কথা বলতে দিইনি, আমি বলছিলাম, উনি শুনছিলেন। চলে গেল। তারপরেই বাবার উক্তি কানে এলো, চমৎকার ছেলেটা, অহংকার নেই, দেমাক নেই, অথচ নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, আর বেশ স্পষ্টভাষীও। বাবার মুখে হঠাৎ এই প্রশংসা শুনে আমার মনে কি কোনো অনাগত আশঙ্কার ছায়া পড়েছিল? জানি না। জাল বোনার কৌতুকে ওপরওয়ালা এরপর আর একটু তৎপর হয়েছেন। 1 মাস দেড়েক পরের কথা। ইউনিভার্সিটি বন্ধ ছিল। সকাল থেকে কি একটা গন্ডগোলের কথা কানে আসছে। স্কুলের মাস্টাররা সব স্ট্রাইক করেছে। ছেলেরাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। দুপুরের দিকে সব দল বেঁধে রাইটার্স বিল্ডিং চড়াও করবে নাকি। কলকাতায় একটা না একটা এই গোছের ঝামেলা লেগেই আছে। এসব নিয়ে আমি অন্তত মাথা ঘামাই না। বেলা তখন 1টা। দুপুরে ঘুমানোর অভ্যেস নেই। একটা গল্প টল্প লেখা যায় কিনা ভাবছিলাম। এমন সময় টেলিফোন। সিঁড়ি দিয়ে উঠে দোতলার বারান্দার মুখেই টেলিফোন। বাবার ঘুম ভাঙার ভয়ে দৌড়ে এসে রিসিভার তুলে নিলাম। মনে মনে যা আশা করেছিলাম তাই। হয় ছর্দি, নয় মন্তুদা। ছুটির দিনে আমার বাড়ি বসে থাকাটা যেন ওদের চক্ষুশূল। তলব আসবেই। মন্তুদার গলা, বক্তব্য, মেট্রোর টিকিট কাটা হয়ে গেছে, ঠিক সময় বেরিয়ে পড়া চাই। বাবার অসুখের দরুন অনেকদিন এ পাঠ বন্ধ ছিল। খুশি হলাম, কিন্তু পরক্ষণে গন্ডগোলের কথা মনে পড়ল। বললাম, ট্রাম বাস তো ঠিকমতো চলছে না শুনলাম, যাব কি করে? ওদিক থেকে প্রত্যাশিত উত্তর এলো। মন্তুদা বলল, আচ্ছা, ঠিক সময় আমার গাড়ি যাবে, রেডি থেকো। মন্তুদাদের 2টো গাড়ি এখন। ছর্দির কাছে শুনেছি ওটা দাওয়ে কেনা গেছে। একটা গাড়িতে বড় অসুবিধে। একটু বাদে তৈরি হয়ে নিলাম। বাইরে গাড়ির সাড়া পেয়ে বৌদিকে ঠেলে তুলে দিয়ে গাড়িতে এসে বসলাম। আমার ছর্দির বাড়ি যাওয়া বা তাদের সঙ্গে সিনেমা যাওয়া বৌদির কাছে নতুন কিছু নয়। গাড়িতে উঠেই দেখি ও বাড়ির জানলার সামনে সুনন্দ দাঁড়িয়ে। দুপুরে বড় একটা বাড়িতে দেখা যায় না তাকে। আজ জানলায় দাঁড়িয়ে কোন কাব্যে তন্ময় হয়েছিল সেই জানে। ঝকঝকে গাড়িতে চেপে আমায় বেরুতে দেখে একটু অবাকই হলো যেন। চেনা ড্রাইভার, আমি ওঠা মাত্র গাড়ি চালিয়ে দিল। বড় রাস্তায় পড়তে কিরকম একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। সর্বদা ট্রাম, বাস, গাড়ি চলাচলের রাস্তাটা যেন ভারী নির্জন। রাস্তায় লোকও বিশেষ চোখে পড়ল না। সমস্ত পথটাই এই রকম। চৌরঙ্গিতে এসে অবশ্য লোকজনের ব্যস্ততা কিছু চোখে পড়ল, তবে অপেক্ষাকৃত কম। মেট্রোর গাড়ি বারান্দার নিচে মন্তুদা হাসি মুখে দাঁড়িয়ে, কিন্তু সঙ্গে ছর্দিকে না দেখে আমি অবাক। ছর্দি কই? বলো কেন, তোমার ছর্দির হঠাৎ কর্তব্যবোধ চাড়িয়ে উঠেছে। ছেলেপুলে নিয়ে আমার এক বোন এসেছে বাইরে থেকে, আটকে গেল। কি কাণ্ড! তাহলে টেলিফোনে আমাকে বলে দিলে ক্যান্সেল করলেই হতো। হ্যাঁ, ইচ্ছে করলেই আসতে পারত। তারা থাকবে 2-4 দিন।
টিকিট কেনা আছে বলে যাবার জন্য সাদাসাদিও করেছিল, কিন্তু মাথায় কখন যে কি চাপে। চলো। ড্রাইভারকে শো ভাঙার আগে আসতে বলে বাড়ি চলে যেতে নির্দেশ দিল মন্টুদা। সত্যি ভালো ছবি একটা। ঘন্টা 2 আর এ জগতে ছিলাম না। শো ভাঙতে ভিড় ঠেলে নেমে এলাম আমরা। আমার একখানা হাত মন্টুদার হাতে ধরা। ছর্দির সামনে অমন হামেশাই হাত ধরে যখন একটুও সংকোচ হয় না, কিন্তু সে না থাকলে একটু যেন অস্বস্তি। বাইরে এসে গাড়ির সন্ধানে 10 পা এগোতে না এগোতে আচমকা লণ্ডভণ্ড কাণ্ড একটা। ফটাফট 8-10টা বন্দুকের আওয়াজ একেবারে কানের গোড়ায়। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় সামনেটা একাকার। তারপরেই টের পেলাম চোখ একেবারে যেন জ্বলে যাচ্ছে। এরই মধ্যে যে যেদিকে পারে হুলুস্থুল ছোটাছুটি। সেই অবস্থায় মাত্র 2-3 মিনিট আমার হাত মন্টুদার হাতে ধরা ছিল। তারপরেই ভিড়ের চাপে দুজনে কে কোথায় ছিটকে গেলাম। আবার সেই ফটাফট শব্দ, আবার ধোঁয়াটে অন্ধকার, অসম্ভব চোখ জ্বালা, আর সেই দিশেহারা পালানোর হিড়িক। ভিড়ের চাপে আমিও একদিকে চলেছি, কিন্তু কোনো দিশা পাচ্ছি না। জ্বলুনির চোটে চোখ মেলে ভালো করে তাকাতেও পারছি না। বুকের মধ্যে একটা অদ্ভুত ত্রাস। আভাসে যেটুকু দেখতে পাচ্ছি, রাস্তায় আর মোড়ে মোড়ে কেবল রিভলভার হাতে সার্জেন্ট। তৃতীয় দফা সেই ফটাফট শব্দ হতে আমার মনে হলো চোখ দুটো বুঝি অন্ধই হয়ে গেল। সামনেই একটা মোড়। পড়িমড়ি করে সকলে সেদিকেই ছুটছে। অন্ধের মতো আমিও ঘুরলাম সেদিকেই। সঙ্গে সঙ্গে কে যেন শক্ত হাতে আমার একখানা হাত ধরে ফেলল। কিছু বোঝবার আগেই দ্বিগুণ বেগে ছুটিয়ে নিয়ে গিয়ে রাস্তাটা পার হলো। সামনেই ছোট একটা গাড়ি। চোখের পলকে সামনের দরজা খুলে আমাকে একরকম ধাক্কা দিয়েই ঠেলে বসিয়ে দিল। তারপর ওদিক ঘুরে ড্রাইভারের আসনে বসে যেন মুহূর্তের মধ্যেই গাড়ি ছোটালো। আমার চোখে শাড়ির আঁচল চাপা। গাড়ি যে চালাচ্ছে তার মুখের আর চোখের 4 ভাগের 3 ভাগ এক হাতের রুমালে চাপা। বড়জোর 30 কি 40 সেকেন্ড। হুঁশ ফিরতে দেখি আমি পাশে বসে আছি। ঝাপসা চোখ কোনো রকমের টান করে সবেগে গাড়ি চালাচ্ছে সুনন্দ বোস। আমি কি স্বপ্ন দেখছি? বসে আছি হতচেতন যেন আবার। 2 মিনিটে বোধহয় 1.5 মাইল পথ পেরিয়ে এলাম। চোখ ভয়ানক জ্বালা করছে এখনো। স্টিয়ারিং ধরা লোকটার লাল চোখ বেয়ে জল গড়াচ্ছে। আমারও সেই দশা। হঠাৎ গাড়িটা থামল রাস্তার পাশে এক জায়গায়। নামো। 2-1 মুহূর্ত চেয়ে থেকে বিমূঢ়ের মতোই নেমে এলাম। এসো। তার দৃষ্টি অনুসরণ করতেই সামনের টিউবওয়েলটা চোখে পড়ল। আমি যেন জল দেখে বেঁচে গেলাম। তাড়াতাড়ি এগিয়ে এলাম। সে পাম্প করতে লাগলো। আমি বোধহয় পরপর 8-10 আঁচলা জল চোখে মুখে ঝাপটা মেরে মেরে একটু সুস্থ বোধ করলাম। টেপো। সুনন্দ বোস এবারে টিউবওয়েলের মুখে গিয়ে দাঁড়ালো। ভেজা মুখে আমি পাম্প করলাম বার কত। সে চোখে মুখে জল দিল। তারপর রুমালে করে নিজের মুখটা মুছে নিয়ে আমার দিকে তাকালো। আমি তখনও বুঝি আমাতে নেই। রুমাল কোথায়? প্রশ্ন শুনে আমি এদিক ওদিক তাকালাম। ভিড়ের ছোটাছুটিতে রুমাল কোথায় পড়ে গেছে। নিজের আধ ভেজা রুমাল আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এতে চলবে? আমি দামি শাড়ির আঁচলে মুখ মুছে নিলাম। ওঠো। যন্ত্রের মতো গাড়িতে উঠলাম। চোখে অত জল দিয়ে একটু ভালো লাগছে, কিন্তু বোধ শক্তি তখনও আচ্ছন্ন যেন। বড় রাস্তা দিয়ে সবেগে আস্তে আস্তে গাড়িটা হঠাৎ বাঁয়ের রাস্তায় ঘুরে গেল। কিছু বোঝবার আগে সেটা একটা গেট দিয়ে বিরাট কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ল। তারপর দেখলাম একটা বড় হাসপাতাল কম্পাউন্ডে ঢুকেছি। গাড়ি চালাতে চালাতে পাশের লোকের ডাইনে বাঁয়ে সন্ধানী দৃষ্টি। এক জায়গায় ফার্স্ট এডের লাল বোর্ড দেখে গাড়িটা সেখানে থামালো। নিজে নামলো। আমি বসেই আছি দেখে বলল, নেমে এসো। চোখ এখনো ভয়ানক লাল হয়ে আছে। যন্ত্রচালিতের মতোই আমি নেমে এলাম। ফার্স্ট এডে একজন ছোকরা ডাক্তার বসেছিল। এগিয়ে গিয়ে তাকে কি বলতে সে এসে আমাকে পরীক্ষা করল। পরে মাথা নেড়ে জানালো সেরকম কিছু নয়। টিয়ার গ্যাসের ঝাপটা বেশি লাগলে এরকম হয়ই। আজকালের মধ্যেই ঠিক হয়ে যাবে।
ডাক্তার সুনন্দর দিকে এগোতে সে বলল, আমার কিছু হয়নি, ঠিক আছে। আমার জন্য এক শিশি লোশন দিতে দিতে গম্ভীর রসিকতার সুরে ছোকরা ডাক্তার সুনন্দকে বলল, শহরের সর্বত্র গোলমাল শুনছি আজ, আর আজকের দিনই সিনেমা দেখাতে নিয়ে বেরিয়েছিলেন? আমি অবাক হয়ে দেখলাম ততদিক গম্ভীর মুখে মাথা নাড়ল লোকটা, অর্থাৎ তাই নিয়ে গেছিল। লোশনের শিশি হাতে আবার গাড়ির সামনে এসে দাঁড়ালো। ওঠো। উঠে বসার পর আমার মাথাটা সক্রিয় হতে থাকলো, আর তক্ষুনি মনে হলো লোকটা যেন সেই থেকে আমাকে হুকুম করে যাচ্ছে, আর আমি মুখ বুজে তাই পালন করে চলেছি। ওঠো, নামো, এসো, হুকুম করেই চলেছে পরপর। এতক্ষণে সচেতন অসহিষ্ণুতায় সজাগ হয়ে উঠতে লাগলাম আমি। ইচ্ছে হলো গাড়িটা থামাতে বলে নেমে যাই, কিন্তু ট্রাম বাস নেই, যাব কি করে? তাছাড়া কেমন ধারণা হলো নামতে চাইলেও নামতে দেবে না বা গাড়ি থামাবে না। নিজের কল্পনায় ভিতরে ভিতরে আরো উষ্ণ হয়ে উঠলাম। গাড়িটা আবার বড় রাস্তায় এনে সামনের দিকে চোখ রেখেই আবার বলল, ডাক্তার ভদ্রলোক কি বলল শুনলে তো? তুমি যখন গাড়ি চেপে বাড়ি থেকে বেরো তখন শুনেছিলাম গন্ডগোল বেঁধে গেছে। কলেজ স্ট্রিটে পুলিশের গুলিতে 3টে ছেলে খতম হয়ে গেছে। এই দিনে সিনেমা না দেখলেই হতো না? পরিস্থিতি বিশেষে এই সাধারণ উক্তিও ভয়ানক অভদ্র মনে হয়েছে আমার। সেই থেকে গুরুমশায়ের মতো তুমি তুমি করে বলছে, তাও কানে লাগছে, যেন সেই ফ্রক পরা মেয়ে আমি আর উনি মাতব্বর। রাগে তুমির জবাবে আমারও তুমি করে বলতে ইচ্ছে করছিল, কিন্তু মেয়েদের বেলায় তার আবার অন্য অর্থ দাঁড়ায়। কালচারের জ্ঞান নেই যার, তার সঙ্গে কথা বলতেও বিতৃষ্ণা। ওদিকে মনে দুশ্চিন্তাও দেখা দিয়েছে এতক্ষণে। মন্তুদার কি হলো কে জানে। তক্ষুনি মনে হলো এই লোকটা আচমকা এভাবে গাড়িতে টেনে না তুললে একটু বাদেই হয়তো মন্তুদার সন্ধান মিলত। সেই বিভ্রাটের মধ্যে এখনো আমাকে খুঁজছে কিনা কে জানে। আর এই লোকটাই বা ওরকম একটা সময় সেখানে গিয়ে পড়ল কি করে? বাড়ির জানলায় দাঁড়িয়ে তো দুপুরের আকাশ দেখছিল। ঝাঁঝালো জবাব দিলাম, আপনার সঙ্গে পরামর্শ করে বেরুলে এই ভুল হতো না বোধহয়। তা আপনি বা সে সময় ওখানে ছিলেন কেন? বিপদে পড়তে পারি ভেবে? চোখ সামনের দিকেই, কিন্তু পুরু ঠোঁটে হাসির রেখা ঠিকই চোখে পড়ল। বলল, না, এই দিনে তুমি সিনেমা দেখতে গেলে শুনে আমারও দেখার লোভ হলো। অনেকদিন দেখি না। রাগ সত্ত্বেও আমি বিস্মিত। কার কাছ থেকে শুনে? বৌদির। তুমি গাড়ি হাঁকিয়ে চলে গেলে যখন, তোমার বৌদি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। শহরে গন্ডগোল লেগেছে, তার মধ্যে তুমি কোথায় বেরুলে জিজ্ঞেস করাটা কর্তব্য মনে হলো। তিনি বললেন, মেট্রোয়। তখন আমারও ইচ্ছে হলো সুদিনে একটু সিনেমা দেখি। কথা নয় তো, যেন জল বিছুটি। তার ওপর একটু বাদেই আবার আলতো করে জিজ্ঞাসা করল, ওই গাড়িটা কার? এমন দিনে সিনেমা দেখতে কে গাড়ি পাঠিয়েছিল? আস্পর্ধার কথা শুনে নিজেকে সংযত রাখা গেল না। সে খোঁজে আপনার দরকার কি? নির্বিকার মুখেই জবাব দিল, দরকার একটু ছিল। এরকম অমার্জিত লোকের সঙ্গে কথা না বলাই ভালো। আমি চুপ করে থাকতে চেষ্টা করলাম। তোমার বাবা কেমন আছেন? ভালো। এখন আর বেশি কথা বললে ক্ষতি হবার ভয় নেই? এই কথার ছলে কথা বাড়াচ্ছে দেখেও রাগ হচ্ছে। ঠান্ডা জবাব দিলাম, বেশি কথা কোনো সময় না বলা ভালো। একটু চুপ করে থেকে আবার বলল, কাল পরশুর মধ্যেই তার কাছে একবার যাব ভাবছি। নির্লিপ্ত থাকার চেষ্টা রসাতলে গেল। কেন? আপনার গাড়ি আছে, আর সেই গাড়িতে তুলে আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করে এনেছেন, এ কথা বলতে? পুরু ঠোঁটে আবার সেই হাসির দাগ। না, আমার নিজেরই দরকার আছে। এই দরকারের পিছনে যেন একটা অমার্জনীয় উদ্দেশ্যের ছায়া পড়ছে আমার মনে। তাই সরোধেই আবার বললাম, কি দরকার? মামলার ব্যাপার হলে বাবাকে বিরক্ত না করাই ভালো। বাবা আজকাল কোনো কেস নেন না। খুব সত্যি কথা বলিনি। আমার কথা ভেবেই এই শরীরেও বাবার আজকাল কেস নেবার ঝোঁক। আমরাই বাধা দিই। সামনেটা ফাঁকা, দু হাতে স্টিয়ারিং ধরে রেখে
এই প্রথম আমার দিকে সোজাসুজি ফিরল একবার। জবাব দিল, আমার কেস যাতে নেন সেই চেষ্টা করব। বাড়ির গায়ে গাড়ি থামতে দেখি উদ্গ্রীব মুখে রেলিং ধরে বাবা দোতলার বারান্দায় দাঁড়িয়ে, পাশে বৌদি। এই গাড়ি থেকে আমাকে নামতে দেখে বৌদি হাঁ। যে আমাকে নিয়ে এলো তার দিকে একবারও না তাকিয়ে আমি সোজা ভিতরে ঢুকে গেলাম। ওদিকে বৌদি তরতর করে নিচে নেমে এলো। কি কাণ্ড! চারদিকে এত গন্ডগোল শুনে বাবা সেই থেকে ভয়ানক, ও কি, তোমার চোখ এত ফোলা কেন, এত লাল কেন? ওপরে উঠতে উঠতে আমি রসিকতায় বললাম, অনেক কেঁদেছি। সঙ্গ নিয়ে বৌদি আবার বলল, সত্যি মুখ চোখ অদ্ভুত দেখাচ্ছে তোমার। ওদিকে বাবা ভয়ানক অস্থির। তার উপর বাড়ি গিয়েই মন্তুবাবু টেলিফোনে জানিয়েছেন টিয়ার গ্যাসের মধ্যে ভিড়ের ছোটাছুটিতে তুমি কোথায় ছিটকে গেছো, অনেক খুঁজেও তোমাকে পেলেন না, তাই বাড়ি ফিরেই টেলিফোন করছেন। শুনে তো বাবা আরও যান আর কি। না থেমে বললাম, আমি বাবার কাছে যাচ্ছি, তুমি মন্তুদাকে টেলিফোনে জানিয়ে দাও আমি ঠিকমতো ফিরেছি। কিন্তু তুমি সুনন্দবাবুর গাড়িতে এলে কি করে? বিরক্তিতে থমকে দাঁড়ালাম। ব্যঙ্গ করে বললাম, ওই গাড়িতে আসার ব্যবস্থা তো তুমিই করেছো শুনলাম। বাবা এগিয়ে আসতে তাড়াতাড়ি তার কাছে গেলাম। আমার দিকে চেয়ে আঁতকে উঠলেন তিনি। কি সর্বনাশ, এ কি হয়েছে? বৌমা, টেলিফোন করে শিগগির একজন ডাক্তার ডাকো। আমি তাড়াতাড়ি বাবাকে ধরে বললাম, ডাক্তার দেখিয়েই বাড়ি আসছি, তুমি কিছু ভেবো না বাবা, আমার কিছুই হয়নি। ধরে এনে তাকে বিছানায় বসিয়ে আমিও পাশে বসলাম। বাবা উত্তেজিত হয়ে বকে উঠলেন, তোর সঙ্গে সঙ্গে কি মন্তুটারও মাথা খারাপ হয়েছিল? এই দিনে কেউ বেরোয়, তার ওপর টেলিফোন, গন্ডগোলে ওর গাড়িটাও যেতে পারেনি, আর ওদিকে তুইও কোথাও ছিটকে গেছিস যে, সে তোকে আর খুঁজেই পেল না। এভাবে ভাবিয়ে আমাকে কি মারবি তুই? আমি সভয় তাড়াতাড়ি বললাম, না জেনে শুনে আর কখনো এভাবে বেরোবো না বাবা। বাবা জিজ্ঞেস করলেন, তারপর এলি কি করে? সুনন্দকে পেলি কোথায়? ওখানেই ছিল। ওখানেই ছিল? ট্রাম নেই, বাস নেই, ও না থাকলে কি হতো, আসতিস কি করে? ডাক্তার সেই দেখিয়ে এনেছে? মাথা নাড়তে হলো। বুদ্ধিমানের কাজ করেছে, কিন্তু ভয় নেই তো? চোখ এখনো এত লাল কেন? সেরে যাবে, ওষুধ দিয়েছে। তক্ষুনি মনে পড়ল লোশনের শিশিটা ওই লোকের গাড়িতে থেকে গেছে। বাবার কাছ থেকে উঠে নিজের ঘরে এসে আয়নায় মুখ দেখলাম। দুটো চোখ যেন এখনো জবা ফুল। হঠাৎ দেখলে মনে হবে আলগা রক্তের ছোপ লেগে আছে। আধ ঘন্টার মধ্যেই লোশনের শিশি হাতে বৌদি হাজির। তোমার ওষুধ সুনন্দবাবু পাঠিয়ে দিলেন। আমার মনে হলো ওষুধ আনা বা এই কথা বলার মধ্যে যেন চাপা হাসি লুকিয়ে আছে। শিশিটা তার হাত থেকে নিয়ে মাটিতে আছড়ে ভাঙতে ইচ্ছে করল। তার বদলে ঠক করে ড্রেসিং টেবিলের ওপরে রাখলাম। 3 দিন পরের ঘটনা। আমাদের বাড়ির দোতলার সিঁড়ির সামনের বারান্দায় সুনন্দ বোসের সঙ্গে মুখোমুখি দেখা। হাতে একটা মোটা ফাইল। এক পলক আমার দিকে তাকিয়ে তারপর পাশ কাটিয়ে সোজা বাবার ঘরের দিকে এগিয়ে গেল, যেন নিজের অধিকারী সোজা দোতলায় এসে বাবার কাছে যাচ্ছে। ওধারের ঘর থেকে বৌদিকে মুখ বাড়াতে দেখে আমি তার কাছে গিয়ে বললাম, একটা খবর না দিয়ে এভাবে ওপরে উঠে আসে কেন? বৌদি আমতা আমতা করে জবাব দিল, বাবার কাছে তো সকালেই খবর পাঠিয়েছিল, বাবা আসতে বলেছেন। ইউনিভার্সিটির সময় হয়ে আসছে আমার, খেতে বসা দরকার, কিন্তু ভিতরে কি জানি একটা অস্বস্তি। বাবার ঘরের দরজার কাছে একবার ঘুরে না গিয়ে পারলাম না। ফাইল খুলে কৌটো কারখানার জায়গা জমি কিছু একটা দেখাচ্ছে মনে হলো, আর বাবাও গভীর মনোযোগে দেখছেন। খানিকটা নিশ্চিন্ত হয়ে খেয়ে দিয়ে আমি ইউনিভার্সিটি চলে গেলাম। হয়তো ব্যবসা সংক্রান্ত কোনো পরামর্শ নেবার জন্য বাবার কাছে এসেছি। আবার ভাবছি এটা ছলও হতে পারে। বিকেলে বাড়ি ফিরে বাবাকে কেমন খুশি খুশি দেখলাম। এরকমটা আজকাল বড় দেখিনি তাকে। কিন্তু ততক্ষণে সকালে ওই লোকের আসার ব্যাপারটা আমি ভুলে গেছি। তাই বাবাকে খুশি দেখে আমিও খুশি।
পরদিন সকাল 9:30 নাগাদ দাদাকে বাবার ঘরে দেখে আমি একটু অবাক। দাদা পারতপক্ষে বাবার ঘরে আসে না, অথচ আজ দাদা হাসি মুখে বাবাকে কি বলছে আর বাবা সাগ্রহে তাই শুনছে। আমি ঘরের চৌকাঠে এসে দাঁড়ালাম। কারুর ব্যবসা ভালো চলার চাক্ষুষ দেখা ফিরিস্তি দিচ্ছে দাদা। তারপরেই সুনন্দর নাম। আমি যেন তক্ষুনি কিছু একটা ষড়যন্ত্রের আভাস পেলাম, আর তারপর থেকেই মাথায় যেন আগুন জ্বলতে লাগলো। কেবলই মনে হলো মানুষের স্থূল বিবেচনারও একটা সীমা থাকা উচিত। বাবার বয়স হয়েছে, শরীর ভেঙেই পড়েছে, আমার জন্য খুবই চিন্তা করেন, সবই ঠিক, কিন্তু তা বলে এই স্তরে নেমেছে। খানিক বাদে বাবার ঘরে আমার ডাক পড়ল। আমি প্রস্তুত হয়েই গেলাম। বাবা শুয়েছিলেন, খুশি মনে ডাকলেন, আয়, ইউনিভার্সিটি নেই? আছে, তোর সঙ্গে আমার একটু কথা ছিল, আজ না যদি যাস? দেরিতে যাব, বলো। বস। আমি পাশে বসতে শুয়ে শুয়েই আমার পিঠে 2-1 বার হাত বুলালেন। তারপর বললেন, হ্যাঁ রে, ও বাড়ির সুনন্দ তো বেশ চমৎকার ছেলে। ওর বাবাকে অবশ্য আমি জানতাম, গরিব হলেও বড় ভালো লোক ছিল। তোর ঠাকুমাও ওদের খুব পছন্দ করত। তা হাতের কাছে এরকম একটা ছেলে থাকতে আমি তোর জন্য এত ভেবে মরছি কেন? আমি খুব স্পষ্ট করেই পাল্টা প্রশ্ন করলাম, আমার জন্য তুমি এত ভাবছই বা কেন? কেন ভাবি সে তুই এখন বুঝবি না। তোর বৌদি অনেকদিন ছেলেটার খুব প্রশংসা করেছে আমার কাছে। তুই কবে নাকি কি একটা গল্প লিখেছিলি ওদের নিয়ে, তাই পড়েই ঝোঁকের মাথায় সুনন্দ ব্যাংকের কেরানিগিরি ছেড়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়েছিল। শুনে ওর দাদাকে একদিন ডেকে পাঠিয়ে একটু জিজ্ঞেস করবো ভেবেছিলাম। তার মধ্যে সুনন্দ কাল নিজেই একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির। কোথায় কারখানা, কারখানায় কি কি হয় না হয়, ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছে সব দেখালো। এই দক্ষিণেই কোথায় জমি কিনেছে তারও একটা কাগজপত্র দেখালো। আমি তখনও বুঝিনি কি বলতে চায়। আমার ভেতরটা কঠিন হয়ে উঠেছে। বাবার হাসি হাসি মুখের দিকে স্থির চেয়ে আছি আমি। কি মনে পড়তে বাবা হেসেই ফেললেন, বললেন, এমন ছেলে মানুষ ফাইলের মধ্যে ব্যাংকের পাসবই শুদ্ধ নিয়ে এসেছিল। আমি দেখতে চাইলে তাও দেখাতো। এত সবের পর বিয়ের প্রস্তাব। ছেলেবেলা থেকেই নাকি তোকে ওদের বাড়ির সকলের পছন্দ, তাই আজ নিজের পায়ে দাঁড়ানোর পর এ প্রস্তাব নিয়ে এসেছে। আরও শুনতে হলো, যার সারমর্ম ছেলেটার স্পষ্ট কথাবার্তায় আর সহজ অথচ বলিষ্ঠ আচরণে বাবা একেবারে মুগ্ধ। নিজের সম্পর্কে এত কথা বলা সত্ত্বেও একটু দেমাকি মনে হয়নি তাকে, বরং খুব স্বচ্ছ জোরালো ছেলে বলে মনে হয়েছে। আর তার ফলেই বাবার যে নিজের কিছু নেই সে কথাও নাকি মুখ ফুটে বলতে বাধেনি তাকে। আর সেই সঙ্গে বাড়ির একটা অংশ আমাকে লিখে দেবার ইচ্ছা আছে তাও জানিয়েছেন। তার জবাবে ওই চমৎকার ছেলে সবই নয়, অথচ স্পষ্ট করে বলেছে, চঞ্চলদার 3টে ছেলেপুলে, সেটা ঠিক হবে না। আপনার আশীর্বাদে আপনার মেয়ের কোনো অভাব থাকবে না। আমি নির্বাক। আমার দিকে চেয়ে এতক্ষণে বাবার খটকা লাগলো একটু, তবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন, এখন তুই কি বলিস? তুমি কি তাকে কোনো রকম কথা দিয়েছ? না, কথা ঠিক দিইনি, তবে ছেলেটা যেন ধরেই নিয়েছে এখানে বিয়ে হবে। কিন্তু তোর মত নেই নাকি? আশা আর উৎকণ্ঠা চাপতে না পেরে বিছানায় উঠে বসেছেন। আমিও উঠে দাঁড়ালাম। ঠান্ডা সুরেই বললাম, বাবা, আমি তোমাকে আগেই বলেছি, এখনো বলছি, আমাকে নিয়ে তুমি এত চিন্তা ভাবনা করো না। উদ্বেগে বাবার 2 চোখ আমার মুখের ওপর থমকে রইল একটু। তোর কি আর কোনো ছেলেকে পছন্দ? জোর দিয়েই বললাম, না, এখনো পর্যন্ত কাউকেই পছন্দ না। শুনে বাবার আগ্রহ আরো বাড়ল। তাহলে এখানে আপত্তি কি? আমি সব বলতে পারলাম না। বৌমাকে জিজ্ঞেস করে দেখ, তার সঙ্গে সুনন্দর অনেক দিন অনেক কথা হয়েছে। জিজ্ঞেস করব।
আস্তে আস্তে ঘর ছেড়ে চলে এলাম আমি। সেই মুহূর্তে সবথেকে বেশি অভিমান আমার বাবার ওপরেই। এর থেকে বাবা যদি আমার জন্য অল্প মাইনের কোনো কলেজের মাস্টারও ঠিক করতেন, এত খারাপ লাগতো না। টাকা নেই বলে মেয়ের জন্য একটু বিবেচনাও থাকবে না? একজনের টাকা আছে, সেটাই সব। ইউনিভার্সিটি যাবার জন্য প্রস্তুত হয়ে খেতে বসলাম। এ সময় বৌদি সামনে থাকে, সামনেই ছিল। ভয়ে ভয়ে আমাকে লক্ষ্য করছে টের পাচ্ছি, কিন্তু বিতৃষ্ণায় আমি তার দিকে তাকালামও না। তার সাহসের একটা সীমা আছে, এটাই বোঝাতে চাইলাম। ইউনিভার্সিটিতে বেশিক্ষণ ভালো লাগলো না। সেখান থেকে ছর্দির বাড়ি চলে গেলাম। ওদের দুজনের সামনেই বললাম ব্যাপারটা। শুনে ছর্দি একেবারে আকাশ থেকে পড়ল। বলিস কি রে, টিনের কৌটোওয়ালার সঙ্গে বিয়ে? ওর বরের দিকে তাকালো। তুমি কিছু বলছো না যে? বিস্ময়ের ধাক্কায় ছর্দি অ্যালুমিনিয়ামকে টিন বানিয়ে ফেলল। নিষ্পৃহ কৌতুকে মন্তুদা জবাব দিল, তোমার সাহিত্যিক বোনের জিনিয়াস তো কৌটোয় পুড়ে রাখারই জিনিস। তারপর হেসেই বলল, তুমি একেবারে জলে পড়ে আছো ভাবছেন কেন শ্বশুরমশাই? মাসে তোমার 400-500 টাকা রোজগারের ব্যবস্থা তুমি এমএ পাশ করার আগেই আমি করে দিতে পারি। আমি উত্তেজিত, সত্যি পারো? মন্তুদা রহস্য করে জবাব দিল, তোমার নিজের সৌরব্য নিজে টের পেলে না প্রিয় সখী? কালে দিনে তোমার নিজের গুণেই এর থেকে ঢের বেশি তুমি নিজেই রোজগার করতে পারবে। ছর্দি বাধা দিল, থাক, এমএ পাশ করার আগে আর রোজগার নিয়ে মাথা ঘামিয়ে কাজ নেই। আমি উত্তেজিত, এসব কথা বাবাকে তোমরা বলতে পারবে? মন্তুদা জবাব দিল, তুমি হুকুম করলেই পারবো। ঠিক তখনই মন্তুদার বড় অ্যালসেশিয়ানটা ঘরে ঢুকল। বাড়িতে জমকালো দুটো অ্যালসেশিয়ান কুকুর আছে মন্তুদার। আমার সঙ্গে ওদের চেনা পরিচয় হয়ে গেছে, কিন্তু দেখলে এখনো ভয়ই করে। মন্তুদা ঠাট্টা করল, এক কাজ করো, এই বড়টাকেই নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে রাখো। কৌটোওয়ালা ফৌটোওয়ালা ঢুকলে আর আস্ত ঠ্যাং নিয়ে ফিরতে পারবে না। বেশ একটা উদ্দীপনা নিয়েই বাড়ি ফিরলাম, কিন্তু 4-5 ঘন্টা যেতে না যেতে সেই পুরনো অসহিষ্ণু অস্বস্তি আবার যেন ছেকে ধরতে লাগলো। ভিতরটা আমার দুর্বল জানি বলেই নিজের ওপরে রাগ। থেকে থেকে কেবলই মনে হচ্ছে একজনের এই সবল চাওয়া প্রতিহত করার ক্ষমতা যেন আমার নেই। সেদিন আর পরদিন বিকেল পর্যন্ত বৌদির সঙ্গে আমার কথা বন্ধ। রাগ আমার সব থেকে বেশি তারই ওপর। এর মধ্যে বাবা অনেকবার করে তাকে ঘরে ডেকেছেন, টের পেয়েছি। ধারণা আমি কিছু বললাম কিনা সেই খোঁজ খবর নিচ্ছেন, আর আশায় উদ্গ্রীব হয়ে আছেন। একটানা 1.5 দিন কথা বন্ধ থাকার পর বৌদি আর চুপ করে থাকতে পারল না। বিকেলে আমি চা নিয়ে বসেছিলাম, ভয় ভয় বৌদি মুখ খুলল, তুমি আমার উপর রেগে আছো কেন? এই প্রতীক্ষাতেই ছিলাম, ঝলসে উঠলাম। নিজেকে তুমি খুব বুদ্ধিমতী ঠাউরেছ কেমন? বাবাকে দুর্বল দেখে তোমার এত সাহস যে আমার ব্যাপার নিয়ে তুমি তার কাছে পর্যন্ত নাক গলাও, আর দিনের পর দিন তুমি বাইরের একটা লোককে প্রশ্রয় দাও। বাবা যে আমাকে নিয়ে খুব ভাবতেন, তাতে তোমারও খুব সুবিধে হয়েছে না? মিনমিন করে বৌদি বলল, এসব কি কথা ভাই? থামো, তোমাকে আমি খুব ভালো রকম চিনেছি। নিজের কি বিয়ে হয়েছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছ বলেই আমাকে যেখানে খুশি ঠেলে দিয়ে মজা দেখতে চাও কেমন? আর ওই লোকটা তোমার চোখে এত ভালো কেন? বাড়ির অংশ লিখে দিতে হবে না বলে? ক্ষিপ্ত হবার ফলে আমার গলা কতখানি চড়েছিল আমি জানি না। বৌদির সমস্ত মুখ বিবর্ণ, কিন্তু আমার জ্বালা বরং তাতে বাড়ল। বলে উঠলাম, শোনো, তোমাকে খুব ভালো বলে জানতুম, কিন্তু তোমার মুখের দিকেও আর তাকাতে আমার রুচি হয় না। ওরু! আমি ঈষৎ চমকে ফিরে তাকালাম। দরজা ধরে বাবা দাঁড়িয়ে, তার পিছনে দাদা। বাবার সমস্ত মুখ সাদা, কাঁপছেন ঠক ঠক করে। বিস্ময় আর বেদনার শেষ নেই যেন। অব্যক্ত যাতনায় বিড়বিড় করে বললেন, বৌমাকে তুই এত অপমান করলি? এরকম হয়ে গেছিস তুই? মুখের ওপর এসব বললি বৌমাকে? বাবা ঘামছেন, কথা বন্ধ হয়ে যাচ্ছে। পড়েই যাবেন বুঝি।
বৌদি দৌড়ে এসে বাবাকে ধরল, তারপর দাদার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, কিরকম করছেন দেখছো না, শিগগির শুইয়ে দাও। ধরাধরি করে বাবাকে তাঁর বিছানায় এনে শুইয়ে দেওয়া হলো। আমি নিষ্পন্দের মতো এসে দাঁড়ালাম, দাঁড়িয়ে কাঁপতে লাগলাম। বাবার অস্থিরতা দেখে মনে হলো এক্ষুনি বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভাগ্যের এমন বিভীষিকা আর বুঝি হয় না। 2 দিন দুবেলা করে ডাক্তার আনাগোনা করল, আর আমি কেবল অদৃশ্য দেবতার পায়ে মনে মনে অবিরাম মাথা ঠুকলাম। ফাঁড়া কাটল, স্ট্রোক হলো না। 3য় দিনে বাবা অনেকটা সুস্থ। সমস্ত রাত টানা ঘুমোলেন। সকালে বেশ খুশি মুখ। নিজের ওপর অপরিসীম ধিক্কারে আমি ঘরে যেতে পারিনি। আড়াল থেকে দেখছি বৌদি তাঁর শিয়রে বসে। খানিক বাদে বাবা ডাকলেন আমাকে। আমি এলাম। খুব সহজ মুখে বাবা জিজ্ঞেস করলেন, বৌমায়ের কাছে ক্ষমা চেয়েছিস? বৌদির অপ্রস্তুত মুখ একটু। আমি তার দিকে ফিরে চোখে চোখ রেখে বললাম, ক্ষমা করো বৌদি। বৌদি উঠে বাবার সামনেই আমাকে জড়িয়ে ধরল। আমি নির্বাক। ভিতর থেকে বৌদিকে যে ক্ষমা করতে পারিনি সে শুধু আমিই জানি। বাবার মুখখানা খুশিতে ভরপুর। ঘরের ছাদের দিকে চেয়ে যেন ভারী আনন্দের কিছু দেখছেন। বললেন, আর আমার কোনো ভাবনা নেই রে। ভোর রাতে চমৎকার একটা স্বপ্ন দেখলাম। সুনন্দর সঙ্গে তোর সদ্য সদ্য বিয়ে হয়েছে, আর তোর ঠাকুমা আমাকে হেসে হেসে বলছে, তোর এই মেয়েটারই সব থেকে ভালো বিয়ে হবে বলেছিলাম কিনা, এখন দেখ। পরিস্থিতি বিশেষে মুখের কটা কথার অনুভূতির এত বড় বিপর্যয়ও ঘটে যেতে পারে। সেই মুহূর্তে আমার ভিতরে ভিতরে কি যে হয়ে গেল আমি জানি না। প্রাণপণে নিজেকে সংবরণ করে আবার বৌদির দিকে ফিরলাম। বললাম, আমি আর আপত্তি করব না, তোমরা ব্যবস্থা করো। নিজেকে নির্দ্বিধায় বলি দেবার জন্য প্রস্তুত হয়েই আমি যেন ঘর ছেড়ে চলে এলাম। বাড়ির হাওয়া সরগরম। বিয়ের দিন এগিয়ে আসছে। বারণ করা সত্ত্বেও মন্তুদা বাবাকে একটু বোঝাতে চেষ্টা করেছিল। বাবা জবাব দিয়েছেন, ও নিজেই মত দিয়েছে, ভালোই হবে দেখো। পরে এক সময় ঘরে ঢুকে দেখি ছর্দি খুশি মুখে বাবাকে বলছে, খুব ভালো হয়েছে, চমৎকার হয়েছে, নিজের জোরে ব্যবসায় বড় হয়েছে, কজন পারে। আমাকে পিছনে দেখে অপ্রস্তুত। বাইরে এসে ফিসফিস করে বলেছে, বিয়ে হচ্ছেই যখন খারাপ বলে লাভ কি বল, ভালো বললে বাবা কত খুশি হয় দেখলি তো। আমি হেসে ফেললাম। ছর্দিটা চিরকালের ভীতু জানি। বিয়ের কিছুদিন আগে বৌদির ওপর মনে মনে আর এক প্রস্থ বিরূপ হয়েছি আমি। তার এত দেমাগ যে বাবাকে বার কয়েক অনুরোধ করেছে বাড়ির অংশ আমাকে আগেই লিখে দেওয়া হোক। বাবাকে দমনা দেখে আমি বাবাকে বকেছি। আমার কেবল ভয় বাবা এ বিয়ের দরুন কোথাও ধার ধর না করে বসেন। আবার যে ঘরে যাচ্ছি তার উদারতা দেখেও রাগ। জামা, বোতাম, ঘড়ি যাই পছন্দ করার কথা বলা হয় তার জবাবই আপত্তি আসে, কিছু দরকার নেই, সব আছে। একটা নতুন পয়সার দেমাগ ছাড়া আর কিছু আমি ভাবতে পারিনি। বৌদি ঠাট্টা করেছে, দেখেছ লোকটার কাণ্ড, তার কিছুই চাই না, কেবল আসল জিনিসটি পেলেই হলো। আমি তির্যক ঠেস দিয়েছি, সেটাই কি যথেষ্ট নয়? কিছুদিন ধরে এই মর্যাদার আসনেই মনে মনে আমি নিজেকে বসিয়ে রেখেছি, সত্যি কথা। বিয়ে হয়ে গেল। সকলের চপল পীড়াপিড়িতে 5 বার করে শুভদৃষ্টি হলো। প্রতিবারই আমি খুব স্পষ্ট করে তাকিয়েছি, দেখেছি। আগে যা দেখিনি এর মধ্যে তাও চোখে পড়েছে। ঠোঁট একটু পুরু জানি, চোখও তেমন বড় নয়, কিন্তু কান দুটোও যেন স্বাভাবিকের থেকে একটু লম্বা ধরনের। যাবার আগে বাবাকে প্রণাম করলাম। বৌদির চোখে জল দেখেও তার দিকে এগোলাম না। ধরা গলায় বাবা বলে উঠলেন, এ কি রে, তোর ঠাকুমার ছবি প্রণাম করলি না? ঠাকুমার ফটোর দিকে এগোলাম। পিছনের জোরে বাঁধা মানুষটাও। কেউ জানল না আমি ঠাকুমার মুখের দিকে তাকাইনি। হাত জোর করে প্রণামই করেছি শুধু। পাশের লোক বরং আমার থেকে অনেক বেশি প্রণাম করেছে। উল্টো দিকের বাড়ি শ্বশুর বাড়ি।
আমারই সম্মানে এ বাড়ির ভোল আর এক দফা বদলানো হয়েছে। আমার ভাসুর সুনন্দর থেকে অনেক বড়। আমি বাড়িতে পা দেওয়া মাত্র সেই মানুষটিরই ব্যস্ততা দেখবার মতো। কি যে করবেন, কোথায় বসাবেন, কতভাবে যত্ন করবেন ভেবে পাচ্ছেন না যেন। আমার নতুন জায়েরও সেই অবস্থা। রাতে বউ ভাতের উৎসব হয়ে গেল। বাড়ি নিঝুম হয়ে রাত প্রায় 1টা। ঘরের দরজা বন্ধ করে আনাচে কানাচে কেউ উঁকি দিচ্ছে কিনা দেখে নিয়ে আমার সামনে চেয়ার টেনে বসল। আমি নতুন শয্যায় বসে। বলল, কেমন জব্দ? আমি চেয়ে রইলাম। বলল, শুভদৃষ্টির সময় তুমি যেভাবে তাকাচ্ছিলে আমি ভাবলাম তুমি ঠিক জিভ ভেঙাবে। ঠোঁটের ডগায় হাসির আভাস ধরে রেখেছি। বললাম, ইচ্ছে ছিল, পারা গেল না। হেসে উঠল। এখন তো এই ঘরে কেউ নেই, ইচ্ছেটা এখন পূরণ করে ফেলো। বললাম, তাও পারছি না। চুপচাপ চেয়ে রইল খানিক। তারপর সামনের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমাকে তোমার এত অপছন্দ কেন? আমি সবই জানি। মাঝখানে তোমার বৌদি আর তোমার বাবা না থাকলে এ বিয়ে হতোই না। কেন অপছন্দ? জবাব না দিয়ে আমি চুপচাপ চেয়ে রইলাম। এতেই ধৈর্য গেল যেন। উঠে এক ঝটকায় আলোটা নিভিয়ে দিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।